কেমন মনে হয়, বাজেটটা কেমন হলো? আমি বলবো যে বাজেটের অনেকগুলো ভালো দিক আছে, এটার সঙ্গে চ্যালেঞ্জেস আছে আর তো এটাকে ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে। আমরা জানি যে এবং যেটা অ্যাকনোলেজ করা হয়েছে, মূল্যস্ফীতির বড় একটা চাপ আছে এবং এটার সঙ্গে সরকার চেষ্টা করছেন যে আরও পাবলিক স্পেন্ডিংও বাড়াতে। গত বছর আমরা দেখেছিলাম যে একটা সমন্বয় করার চেষ্টা করা হচ্ছিল, কনট্রাকশনের মনিটারি পলিসি ছিল, সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে ফিসকাল স্পেন্ডিংয়ের দিকে মনোনিবেশ করা হয়েছিল এবং সেই সময় সেটাই মনে করা হয়েছিল যে মূল্যস্ফীতি কমানোর জন্য এটা একটা ভালো একটা পদক্ষেপ। এবারে মনে হচ্ছে যে হয়তো পাবলিক স্পেন্ডিংয়ে বেশি করে সরকার আবার প্রবৃদ্ধি অর্জন করা, প্রাইভেট সেক্টরের কে চাঙ্গা করা, সেই পলিসিগুলো নিয়েছে। কতগুলো ভালো দিক না বললেই নয়, যেমন সামাজিক সুরক্ষা খাতে যে অতিরিক্ত বিনিয়োগ আমরা দেখছি সেটার সুফল আমরা মনে করি যে বাংলাদেশের অর্থনীতি পাবে। সামাজিক সুরক্ষা খাতের মধ্যে সরকার অলরেডি কমিট করেছে যে তারা 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবে। আমরা খুব কুইক আমাদের যে গবেষণা কেন্দ্র থেকে আমরা যে গবেষণা করে দেখতে পাচ্ছি যে যদি 2022 সালে যখন আমাদের শেষবারের মতো অফিসিয়াল পভার্টি ডেটা আছে, সেটাকে ভিত্তি হিসাবে চিন্তা করে যদি মনে করি যে সরকার আরও 41 লাখ গরিব লোককে ফ্যামিলি কার্ড দেবে, তাহলে তো পভার্টি রেটটা 5% পয়েন্টস পর্যন্ত কমে আসতে পারে। কাজে সেটাও সরকারের যে একটা অর্জন হবে। তবে এই প্রেক্ষিতে বলে রাখি, গত 4 বছরে আবার অতিরিক্ত ইনফ্লেশন হয়েছে, সেটা আবার অনেক হাউসহোল্ডকে পভার্টি লাইনের নিচে নিয়ে গেছে। কাজে হয়তো পভার্টি ইম্প্যাক্টের ক্ষেত্রে অর্থাৎ নতুন করে যেমন দরিদ্র মানুষ তৈরি হচ্ছে, মধ্যবিত্তদের দিকেও সরকার এক ধরনের নজর দিতে হবে। আমাদের সাথে রয়েছেন জনাব সালাউদ্দিন স্যার। স্যার, এখন পর্যন্ত আমরা যতটুকু জানলাম বা বুঝলাম, ওভারঅল বাজেট নিয়ে আপনার বিশ্লেষণটা কেমন? বাজেট সম্পর্কে আমার প্রথম মন্তব্য হলো, এটা সরকারি বাজেট, সরকারের পলিটিক্যাল গভর্নমেন্টের ট্যাক্স ফাংশনের বাজেট হবে। সেই ব্যাপারে সাইজের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, ডেফিসিটও ঠিক আছে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাজেটের বাস্তবায়নটা। সেজন্য আমি বলবো বাইরে দিতে হবে সরকার যেন এই বাজেটের মধ্যে, যেমন সরকার যেমন এই বাজেটে অনেক কিছু করবে, একটা শপিং লিস্ট যেন না দেয়, এই করব সেই করব বিভিন্ন খাতে। এগুলি করলে হয় কি, রিসোর্স আমাদের সীমিত, আমরা কোনোটাই ঠিকভাবে করতে পারি না। অতএব প্রাধিকারভুক্ত জিনিস সেগুলি করবে। কর্মসংস্থান ডেফিনেটলি প্রয়োজন, তারপর আমাদের শিল্প বাণিজ্যের প্রসার ঘটানো, বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটানো এবং দেশে শিক্ষা, স্বাস্থ্য, এগুলোকে আপনার উন্নত করা, সামাজিক এই কয়েকটা প্রায়োরিটি। ইনফ্লেশন, এগুলো তো চ্যালেঞ্জ আছেই। অতএব আমি বাজেটটা দেখলাম যে বেশ বড় বাজেট, সবচেয়ে বড় একটা চাপ আসবে রাজস্ব আহরণ, এবং ইনফ্যাক্ট রিসোর্স মোবিলাইজেশন ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ বাংলাদেশে। এখন আমি দেখলাম বেশ কিছু কিছু খাতে রেয়াত দেওয়া হয়েছে। রেয়াত দিয়ে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট দিতে পারে, চাইবে পপুলার হতে, কিন্তু পপুলার হতে গিয়ে আপনি স্যাক্রিফাইস করবেন, সম্পদ আদায় করবেন না, সম্পদ আহরণ করবেন না, সেটা হবে না। অর্থাৎ আমি দেখি এটা বড় চ্যালেঞ্জ। কিন্তু ট্যাক্স কোত্থেকে আনবেন? আপনি ভ্যাট একেবারে প্রচুরভাবে বাড়িয়ে দিতে পারবেন না, যে ইনকাম ট্যাক্সও বাড়াতে পারবেন না। তো বলুন, প্রশ্নটা কি আপনার? স্যার, সরকার যেটি বলছে, আমি যেটা বলছি যে সরকার যেটি বলতে চাচ্ছে যে আসলে এই খাতগুলো যখন স্বয়ংসম্পূর্ণ হবে, সেখান থেকে তারা আদায় করবে। এই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যখন নিজেরা আর্নিং করবে, সেই জায়গা থেকে সরকার ট্যাক্সেশনটা বাড়াবে। কিন্তু তার আগে তো আপনাকে শুরু করতে হবে কর্মকাণ্ড। আপনি টেকনোলজি, আপনি ইনফ্রাস্ট্রাকচার, তারপর আপনি ঋণ দেবেন প্রাইভেট সেক্টরে, সেগুলোতে আপনার অর্থ যোগান করতে হবে। তো তাই প্রথমেই যদি অর্থ যোগান না করে খালি আশ্বাস দেন ব্যবসায়ীদের, তোমরা করো, তোমরা এটা করো, সেটা করে, সম্ভব তো না। অতএব আমি বলছি যে এটা ইম্পসিবল টাস্ক না যেটা করা, কিন্তু এই সম্পদের আহরণ করার সবচেয়ে বড় জিনিস ছিল আমাদের ট্যাক্সের কমপ্লায়েন্সটা। যেই ট্যাক্স যারা আছে লিস্টে, অনেকেই ট্যাক্স দেন। আপনি দেখবেন আমার সময় আমি দেখেছি রিটার্নে 60% লোকের জিরো ট্যাক্স। এটা সম্ভব? 3.5 লক্ষ টাকার কমে 60% লোকের ইনকাম, তারপর দিচ্ছে না ঠিকভাবে, লোকজন কর দিচ্ছে না, দেওয়ার তাতে তাগাদা নেই। এইখানে একটা খুব জোরে সোরে এনফোর্সমেন্টটা ইসে করতে হবে, কমপ্লায়েন্সটা রাখতে হবে। স্যার, আপনি আছেন স্যার। আমরা এখানে অর্থমন্ত্রীকে যেটি বলতে শুনছি যে তিনি মূলত হচ্ছে গিয়ে ট্যাক্স বাড়ানোর জন্য যে এখন করে নতুন করে একটা নির্দিষ্ট কাট করে দেওয়া হবে এবং ব্যাংক অ্যাকাউন্টে TIN লাগবে, এই ধরনের নানা ধরনের ঘোষণা এরই মধ্যে এসেছে।
এতে কি বাড়বে রাজ্জাক স্যার? দেখুন, রেভিনিউ আদায় করার যে চ্যালেঞ্জ সেটা কিন্তু থেকে যাচ্ছে। অর্থমন্ত্রী তার বক্তৃতায় নির্দেশনা দিচ্ছেন যে এই জিনিসগুলোকে করতে হবে, কিন্তু এটা দেয়া মানেই যে আমরা রাজস্ব আদায় করতে পারবো সেটা কিন্তু না। কর ছাড়ের ক্ষেত্রে আমি একটা জিনিস খালি বলতে চাই যে কর ছাড়টাকে দুভাবে দেখতে হবে। কতগুলো সেক্টরে ছাড় দেয়া হচ্ছে যে যেখানে থেকে আসলে এখন সরকারের তেমন কোনো রাজস্ব আদায় নাই বললেই চলে। ক্রিয়েটিভ ইকোনমির কথা বলেন, অন্য কতগুলো সেক্টর আছে। উচ্চ কর এটা ছিল আগে 5% মতো, এটা কমিয়ে বা কোনো কোনো ক্ষেত্রে আরও কম ছিল, 3% 2% ছিল, সেটাকে কমিয়ে এখন 0.5% করা হচ্ছে। সেক্ষেত্রেও হয়তো খুব বেশি যে রাজস্ব ওখান থেকে সরকার অপচয় হবে সেটাও না। কিন্তু মূল জায়গাটা হচ্ছে এইরকম একটা বড় বাজেট করতে হলে যে পরিমাণ রাজস্ব দরকার সেটা করতে পারবে কিনা। এখন যে এনবিআর ট্যাক্স রেভিনিউ পারফরমেন্স যে এই বছরের 9 মাস বা 10 মাস আমরা দেখেছি, সেখানেও কিন্তু আমরা দেখছি যথেষ্ট পরিমাণে ঘাটতি আছে। গত বছরে তাদেরকে যে টার্গেট দেওয়া হয়েছে সেটা তারা ফুলফিল করতে স্ট্রাগল করছে। এখন যদি সেই টার্গেট আরও বাড়ানো হয় তাহলে পরের বছরে কী হবে? আমার একটা এই মুহূর্তে যে একটা সন্দেহ হচ্ছে সেটা হচ্ছে সামনের বছরে যদি যথেষ্ট পরিমাণে রেভিনিউ আদায়ে গতি না আসে, এবং যেটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাহলে কিন্তু সরকারকে হয়তো আরও বেশি বড় করতে হবে। যে বড়োইয়ের কথা তারা বলছে, অলরেডি কিন্তু বড়োইংয়ের মাত্রাটা অনেক বেশি, যেটা সরকার ব্যাংকিং সেক্টর থেকে লোন নিতে চায়, বিদেশ থেকে লোন নিতে চায়, সেটা হয়তো ভবিষ্যতে আরও বাড়বে। হ্যাঁ, এই বাজেটে হয়তো মানে চলতি বাজেটে যখন সব প্রাক্কলন শেষ হবে তখন হয়তো আমরা দেখব যে এনবিআর যে রেভিনিউ আদায় করে সেটার 25 থেকে 30% তো খালি ইন্টারেস্ট পেমেন্ট করতে যাবে। হয়তো এই অংশটা সামনের বছরে কিন্তু আরও বাড়বে। একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, আপনারা দুজনই আছেন স্যার, আমরা আসছি, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, চলছে বাজেট 2026-27 সারাদিনের আয়োজন, একটা বিরতি নিতে হবে। বাজেট 2026-27 সারাদিনের আয়োজনে চ্যানেল 1 সাক্ষী, আমি রিয়াজ সেজান। আমাদের সাথে আমরা বিশ্লেষণ করছিলাম, আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন আহমেদ, এবং আমাদের সাথে আছেন গবেষণা সংস্থা র্যাপিডের চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক। জি, আবারও ফিরছি। স্যার, আপনি বলছিলেন যে রাজস্ব যে পরিকল্পনা সেটি নিয়ে এক ধরনের সংশয় আপনি করছেন। অন্যদিকে আমরা দেখছি যে একটা বড় ধরনের ঘাটতি বাজেট রয়েছে। সেই ঘাটতির জন্য আবারও আমরা ব্যাংক নির্ভর হচ্ছি, এবং আবারও আমরা এই বৈদেশিক যে ঋণের লক্ষ্যমাত্রা করছি সেটিও এক ধরনের উচ্চাভিলাষী বলছি, কারণ এখন তো আন্তর্জাতিক অস্থিরতা চলছে, সেখানে এটি পাওয়া সম্ভব কিনা? প্রথমত আপনার কিন্তু নির্ভর করতে হবে দেশীয় সম্পদের উপরে, বৈদেশিক ঋণ গ্র্যান্টের উপরে নির্ভর করা চলবে না। সেটা দিতে হবে, কিন্তু আপনার দেশীয় সম্পদ হিসেবে। কিন্তু আমার সবচেয়ে ভয় হচ্ছে যে ট্যাক্স সিস্টেম যে এখন যেটা আছে সেটার সংস্কার না করে বা চেঞ্জ না করে খালি আদেশ নির্দেশ দিয়ে ট্যাক্স আদায় করতে পারবেন না, কারণ লোকগুলো তো সেই আছে, পলিসি তো একই আছে, অর্থাৎ আপনি কীভাবে ট্যাক্স আদায় করবেন? এখন সেই না, আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করেছি ট্যাক্স পলিসি আর ট্যাক্স কালেকশনটা আলাদা করতে। যারা পলিসি করছে এনবিআরের লোকজন, তারাই ট্যাক্স আদায় করছে, আবার তাদের কাছে ব্যবসায়ীরা গিয়ে ধর্ণা দিচ্ছে, উনি আবার এক্সাম্পশন দিচ্ছে। অতএব পৃথিবীর সব দেশই পলিসি করবে একেবারে নৈর্ব্যক্তিক উপায়, যে এই ক্যাপাসিটি, এই পরিমাণ টাকার দরকার, এই সব ক্ষেত্রে আমার ট্যাক্স দেওয়া যেতে পারে, যেখানে ট্যাক্স ইনসিডেন্স বা ইম্প্যাক্টটা দরিদ্রের উপর পড়বে না, ব্যবসার উপরে বেশি নেগেটিভ এফেক্ট পড়বে না। ট্যাক্স পলিসি তারা করবে, আদায় করবে কালেক্টর, যারা কমিশনাররা, তারা। অথবা এখন দুজনে মিলে ট্যাক্স পলিসি করছেন, ট্যাক্স আদায় করছেন, এবং অ্যাপিল করলে তাদের কাছে যাচ্ছেন। এই সিস্টেমে এটা আদায় হবে না। আমার সন্দেহ, আপনি পার্শ্ববর্তী সব দেশেই দেখেন, ইন্ডিয়াতে, আপনি ভারতে দেখেন, যদিও এনবিআর ভাগ করে নেয়, কিন্তু ওদের রেভিনিউ সেক্রেটারি আলাদা, রাজস্ব যে সচিব একেবারে রাজস্বর দিকটা দেখেন, আর ফাইন্যান্স সেক্রেটারি উনি ফাইন্যান্স দেখেন। পাকিস্তানে তো ভাগই করে দিয়েছে। আপনি পাশ্চাত্য দেশে দেখেন, ইউএসএর আইআরএস তো ট্যাক্স কালেক্ট করে, কিন্তু পলিসি তো তারা করে না, ইন্টারনাল রেভিনিউ সিস্টেম। অতএব আমরা বলেছিলাম এটাকে আলাদা করুন একটু। আমাদের কিন্তু ক্যাপাসিটি যথেষ্ট আছে, লোকজনের ট্যাক্স দেওয়ার ক্ষমতা আছে, এবং ট্যাক্স তো আপনি জাল সম্প্রসারণ করার যথেষ্ট সুযোগ আছে। প্রত্যন্ত অঞ্চলে অনেক ব্যবসায়ী আছে, অনেক দোকান মালিক আছে। সেটি নিয়ে বলছিলেন একটু। আমরা আমাদের সাথে রয়েছেন অর্থনীতির জনাব রাজ্জাক। কি অবস্থা স্যার? বলছেন যে এই ব্যবস্থাপনাটা আসলে শুধু তো ঘোষণা করলে হবে না, ব্যবস্থাপনা এবং আদায়ের ব্যাপারও রয়েছে। এই বিষয়ে মন্তব্য রয়েছে কিনা, অথবা অন্য কিছু আপনি অ্যাড করতে চান কিনা?
না, এটা একটা সত্যি কথা যে শুধুমাত্র নির্দেশনা দিলে রেভিনিউ অতিরিক্ত আদায় হবে না। আমাদের এখানে লাগবে শক্তিশালী রিফর্ম লাগবে। কাজে বুঝতে হবে যে আমরা কেন রাজস্ব আদায় করতে পারছি না। হ্যাঁ, ট্যাক্স নেটটা বড় করতে হবে, এটা যেমন একটা ইস্যু। অন্য জায়গায় আছে আপনার যে সম্পদের ব্যাপারে আমরা যে ইনইকুয়ালিটি তৈরি করেছি, এটা একটা ডাইমেনশন। এই ইনইকুয়ালিটি আমরা কিভাবে অ্যাড্রেস করব, সেটার জন্য একটা উপায় হতে পারতো যে ডাইরেক্ট ট্যাক্স ঠিক আছে, এটাকে আমরা আরেকটু স্ট্রেনদেন করতে পারি কিনা, ইনকাম ট্যাক্স বাড়াতে পারি কিনা। একটা জিনিস হয়তো আমি আশা করছিলাম, আমি এখন পর্যন্ত বাজেট বক্তৃতায় দেখি নাই, যে সম্পদে যেরকম কুক্ষিগত হচ্ছে, এইটাকে যদি আমরা একটা ইনহেরিটেন্স ট্যাক্সের নীতিমালার মধ্যে যদি না আনতে পারি, তাহলে ভবিষ্যতেও কিন্তু আমরা এই ইনইকুয়ালিটি দূর করতে পারবো না। আমার কাছে মনে হয় যে এটা একটু ভালো করে চিন্তাভাবনা করে দেখা দরকার ছিল। একটা জিনিস একটু অপ্রাসঙ্গিক এখানে বলি, আমি আশা করছিলাম যে এই বাজেটে একটা ভালো অধ্যায় থাকবে যেখানে এলডিসি গ্র্যাজুয়েশনের বাস্তবতা এনে সেখানে কি প্রায়োরিটিজ আছে এবং সেগুলোকে বাস্তবায়ন করতে হলে যে অর্থ হবে সেই ব্যাপারে একটা আমি ডেডিকেটেড কমিটমেন্ট চাচ্ছিলাম। সেটা আমি এখন পর্যন্ত দেখি নাই। আপনি জানেন যে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদিও সরকার অতিরিক্ত সময়ের আবেদন করেছে, কিন্তু সেই অতিরিক্ত সময়টা হয়তো খুব বেশি হলে 2 থেকে 3 বছর পাওয়া যেতে পারে, খুব বেশি হলে। কাজে সময় কিন্তু আমাদের বেশি নাই এবং সেখানে বড় মাত্রায় সমস্যা করা আছে এবং সেগুলোর জন্যও কিন্তু আমাদের রিসোর্সের দরকার হবে। কাজে সেটাও আমার কাছে মনে হয়েছে যে আরেকটু প্রাধান্য দিতে পারলে ভালো হতো। হেলথ এডুকেশনে হ্যাঁ বরাদ্দ বেড়েছে, হেলথ স্পেশালি, কিন্তু আমি খুব শিওর না যে গত 5 বছরের অভিজ্ঞতা যেটা বলে অতিরিক্ত বরাদ্দ দিলেও দেখা যায় যে তারা আসলে সেই বরাদ্দ খরচ করতে পারছে না। কাজে সেখানেও আমাদেরকে মনে রাখতে হবে যে ইভেনচুয়ালি ইমপ্লিমেন্টেশন কী হয় সেটা একটা বড় একটা। এই জায়গায় একটু স্যারকে জনাব সালাউদ্দিন স্যার আপনার কাছে আসি, যে এই যে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয় নানা খাতে, বরাদ্দ এবারও বেড়েছে, কিন্তু এটার তো আসলে শেষ পর্যন্ত ব্যবহারই হয় না আমাদের অর্থনীতিতে। এটা কিভাবে দেখেন? এটার মূল কারণটা আমি বলি। অতিরিক্ত বরাদ্দ কিন্তু আপনার শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে যথেষ্ট বরাদ্দ দেওয়া হতো, কিন্তু সেগুলি অনেক সময় খরচ হয় না। এটা আপনি দেখবেন আমাদের সময় অনেকটা স্বাস্থ্য খাতে খরচ করতে পারি। কারণটা হয়েছে কি, যারা টাকাটা ব্যয় করবে তারা ঠিক সুষ্ঠুভাবে প্রকল্পটা প্রণয়ন করে না এবং যারা সুপারভাইজ করবে সেটাকে মনিটর করে না। অতএব টাকা দিয়ে আপনি তারপর একটা টাইম বেঁধে দেবেন যে টাকাটা দিলাম 1 বছরের মধ্যে এই কাজগুলি করে, কিন্তু মনিটর করতে হবে তো, কোয়ার্টারলি বা 6 মান্থলি মনিটর করবেন, সেটা তো হচ্ছে না। আমাদের তো এই যে এই মনিটরিং সেটা এতটা দুর্বল যে টাকা দেওয়ার পরে হঠাৎ করে ইভেন ফাইন্যান্স মিনিস্টারতে 1 বছর পর খেয়াল হলো, আরে এই টাকাটা দিলাম তো খরচ তো হলো না। তখন দেখা গেল যে প্রজেক্ট ডাইরেক্টর নেই, তিনি ছুটিতে আছেন, অ্যালোকেশন পাই নাই, প্রকিউরমেন্ট করা হয় নাই। তো এইগুলো যদি মনিটরিং যদি না করেন তা বাস্তবায়ন করা যাবে না। সেজন্য আমি প্রথমেই বললাম যে বাজেটটা যাই করেন, যেখানে যা টাকা দেবেন সেগুলি আপনার খুব স্ট্রংলি মনিটর করে, নতুবা 5 বছরের প্রজেক্ট 15 বছর চলে বাংলাদেশে, কস্ট ওভাররান হয়। আপনি ছেড়ে দিলেন, যাদের হাতে দিলেন টাকা তারা এই ধীরে 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 এগুলো ইমপ্লিমেন্ট করবে। এবং তো এখানে জবাবদিহিতা নাই তো আবার, মানে উনি যদি ইমপ্লিমেন্ট নাও করেন, উনি অর্ধেক করে চলেও যান, ট্রান্সফার হন, কেউ জবাব। এই জায়গায় একটু আপনাকে স্যার থামাই, আমরা একটু রাজ্জাক স্যার একটু মন্তব্য নেই যে এই স্বচ্ছতা জবাবদিহিতার কথা বলা হচ্ছে। এবারও বাজেটে বলছে যে যেই জায়গায় অতিরিক্ত ব্যয় হয়ে যেত, সরকারের মনিটরিং থাকতো না, সেই ব্যয়গুলো কমিয়ে এনে বাজেটটাকে পূরণ করা হবে, মানে দুর্নীতি কিংবা অতিরিক্ত বরাদ্দের অপব্যবহার এগুলো দূর করবে। আসলে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা যাবে? দেখুন, এটা একটা অত্যন্ত কঠিন একটা কাজ। স্বচ্ছতা এবং জবাবদিহিতা এটা নির্ভর করে প্রতিষ্ঠান কতখানি শক্তিশালী হচ্ছে। যদি প্রতিষ্ঠান শক্তিশালী না করতে পারি আমরা, তাহলে কিন্তু এই জবাবদিহি আমরা নিশ্চিত করতে পারবো না। এখন দেখেন, এই জবাবদিহিতার বিভিন্ন পর্যায়ে আছে। একটা হচ্ছে যে পলিসি লেভেলে যে পলিসিগুলো করা হচ্ছে, তারা এটা মনিটর করতে পারেন কি না যে এটা কিভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে কিনা, বা আদৌ ইমপ্লিমেন্টেশন না হলে কি অ্যাকশন নেওয়া হচ্ছে, সেটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যখন আমরা স্পেন্ড করছি, যে অ্যালোকেশন দেওয়া হয়েছে এবং স্পেন্ড করা হচ্ছে, স্পেন্ডিংয়ের ক্ষেত্রে ইস্যুটা হচ্ছে দুইটা এবং অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোয়ালিটি অফ স্পেন্ডিং ঠিক না, আর কোয়ালিটি অফ স্পেন্ডিংটা এনশিওর করার জন্য এগেন মনিটরিং ইভ্যালুয়েশন কী হচ্ছে সেটাও কিন্তু একটা ফ্যাক্টর আছে। আমাদের যে অতীত যদি আপনারা দেখেন, আমরা দেখেছি এখানে অনেক প্রকল্পের যে ব্যয়, সেটা পৃথিবীর অন্য দেশের তুলনা করলে দেখা যায় যে আমাদের এখানে প্রকল্পের ব্যয় অত্যধিক। তো এটা একটা ডাইমেনশন, প্রকল্প ব্যয়ের কোয়ালিটি কী। তারপরে থাকে প্রকল্পের ম্যানেজমেন্টটা। প্রকল্প ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেটা শুরু হয় পিডি কে হবেন, তাকে নিয়োগ দিতে কত সময় লাগবে, পেপার ওয়ার্ক করতে পারেন কিনা তারা, হ্যাঁ,
বিদেশি দাতাদের সঙ্গে নেগোশিয়েট করে ঠিক টাইমে অর্থ ছাড় করা যায় কিনা সেই প্রবলেমগুলো কিন্তু থেকে যাচ্ছে। কাজে ওভারঅল আমি বলবো যে প্রাতিষ্ঠানিক দক্ষতার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার একটু জনাব সালাউদ্দিন স্যার আপনার কাছে আসতে চাই। আপনার তো স্যার এই বাজেটটা গেলবার বাস্তবায়ন করার একটা অভিজ্ঞতা আপনার আছে, তো সে আসলে এই আপনার অভিজ্ঞতার আলোকে সরকারকে আপনি কি সাজেশন দিবেন যে আসলে এই যে এখন যেটা অলরেডি ঘোষণা হলো সেটির জন্য আসলে সরকার কিভাবে এগোতে পারে, অথবা আপনার জায়গা থেকে কোনো সাজেশন আছে কিনা? না, প্রথমত বাজেটের যেইগুলো প্রোগ্রামগুলো নিয়েছে ইমিডিয়েটলি বাজেট ইমপ্লিমেন্টেশন শুরু করতে হবে। ওই যে প্রজেক্ট ডাইরেক্টর নিয়ে টানা পড়ন, কাকে প্রজেক্ট ডাইরেক্টর দেবে, কর আত্মীয়কে দেবে কিনা না দেবে, কোন প্রজেক্টে বেশি গাড়ি আছে, কয়টা গাড়ি আছে, সেখানে কে যাবে, এগুলো নিয়ে তো অনেক ব্যয়। তার মানে আমাদের রেডিনেস অফ দ্য প্রজেক্ট নাই। ডোনাররা বহুবার আমার সাথে আলাপ আলোচনা করে যে আমরা টাকা দিতে চাই, তোমরা টাকা স্যাংশন করি, তোমরা রেডি না, তখন বলো যে প্রজেক্ট ডাইরেক্টর নাই। তারপর ল্যান্ড অ্যালোকেশন করেছে, ল্যান্ড তোমরা প্রকিউর করতে পারো না, 2 বছর সময় লাগবে ল্যান্ড প্রকিউর করতে। এই প্রিপারেটরি ওয়ার্কগুলো তো আগে করে রাখবেন, সেগুলো নাই। আমরা আমাদের সময় দেখেছি যখন আমরা করতে গেলাম, আরে ল্যান্ড তো প্রকিউর হয় না। আমি একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলবো না, 5 বছর হয়ে গেল প্রকিউর করেছে, 5 বছর পর ল্যান্ড, এখন বলছে টাকা দেন বিল্ডিং করবো, ওই অথচ 5 বছর হয়ে যাওয়ার কথা। অতএব প্রজেক্ট রেডিনেস, প্রজেক্টটা ইমপ্লিমেন্ট যখন প্রজেক্টটা প্রণয়ন করবে তখন থেকে প্রজেক্ট ডাইরেক্টর কোন কোন স্টেজে কীভাবে মনিটর করে বলা থাকবে। কিন্তু হঠাৎ করে নি জার্ক রিয়াকশন, 6 মাস পরে মনে হলো এটা তো করতে পারলাম না, ওটা করতে পারলাম না, সেটা হলে পারবে না। অতএব এই সরকারকে এখন থেকেই কিন্তু যে বাজেটটা দেওয়ার পরের দিন থেকে বলে যে এই প্রজেক্ট আছে, তোমরা রেডি হও, প্রজেক্ট ডাইরেক্টর, প্রকিউরমেন্ট পলিসি, প্রকিউরমেন্ট প্রসেসগুলো সব ঠিক করো, না হলে কিন্তু তোমরা প্রজেক্টগুলো তোমরা করতে পারবে না। এটা আমি ধরলাম 20 বছর পর্যন্ত প্রজেক্ট আছে, আপনি জানেন, সে একটা প্রজেক্ট 20 বছর পর্যন্ত চলছে, এখনও শেষ হয়নি। তো এই ধরনের প্রজেক্ট নিয়ে লাভ কি আপনার? এতে কস্ট বেড়ে যাচ্ছে, আর এই প্রজেক্টের কোনো সুফল কেউই পায় না। স্যার আপনি বলছিলেন একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, স্যার আবার একটু আপনার কাছে আসি, বিরতিটা নিয়ে আসি স্যার। জি দর্শক, চলছে বাজেট 2026-27 সারাদিনের আয়োজন, একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। 2026-27 আয়োজনে চ্যানেল 1 এবং আমরা আলোচনা করছিলাম সারাদিন বাজেট নিয়ে। আমাদের সাথে আলোচনার জন্য রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা জনাব সালাউদ্দিন এবং আছেন গবেষণা সংস্থা র্যাপিডের চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক। আবার একটু ফিরছি, সরকার তো একটা বড় টার্গেটের কথা বলছে, প্রায় 1 কোটি জনগণের কর্মসংস্থানের কথা বলছে এবং বেশ কয়েকবার সালাউদ্দিন স্যার বলছিলেন যে শুধু তো ঘোষণা দিলে হবে না, এটা তো আসলে বাস্তবায়ন করে দেখাতে হবে। সেই পথ পরিক্রমাটা কি আপনার কাছে, কি এমন কিছু পেয়েছেন, পথ পরিক্রমাটা ক্লিয়ার পেয়েছেন? সত্যি কথা বলতে আমরা দেখছি সেটাকে আমরা বলি হচ্ছে নীতি অভিপ্রায়, পলিসি ইন্টেন্ট। সরকার এটা করতে চায়, বিভিন্ন রকম দর্শন থাকতে পারে, বাংলাদেশের অর্থনীতিকে বড় করতে হবে, 2035 সালের মধ্যে $1 ট্রিলিয়ন ইকোনমি হতে পারে, এগুলা অভিপ্রায়, ঠিক আছে। কিন্তু যখন এটা আমরা ওয়ার্কেবল অ্যাকশনে যাই, যে কি করলে এগুলো হবে, সেখানে কিন্তু অনেক ফাঁক ফোকর থেকে যাচ্ছে। যেমন দেখুন, প্রাইভেট সেক্টরের জন্য আমি বলবো যে এই বাজেটে যেটা দেখেছে, আমি সাধুবাদ জানাই যে ব্যবসা বান্ধব করার জন্য কতগুলা প্রয়াস কিন্তু নেওয়া হচ্ছে। যেমন উচ্চ কর অল্প বিস্তর কমানো হয়েছে, কতগুলো ক্ষেত্রে বিজনেস এনভায়রনমেন্টকে ভালো করার জন্য, যেমন বিজনেস রেজিস্ট্রেশন যেন তাড়াতাড়ি করা যায়, হ্যাঁ, এগুলাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, অ্যাটলিস্ট পলিসি ইন্টেন্ট হিসাবে আছে। কিন্তু আমি যদি আপনাকে বলি, দেখেন, এই যে অল্প একটু কর ছাড় দেওয়া, এইটার মধ্যে কি আমরা কি প্রাইভেট সেক্টরকে চাঙ্গা করতে পারবো? নাকি প্রাইভেট সেক্টরকে চাঙ্গা করতে হলে আরও মোর ফান্ডামেন্টাল ইস্যুজে কাজ করতে হবে? সেটা কি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জ্বালানি সরবরাহটা যেন অবিঘ্নিত থাকে, সেটা নিশ্চয়তা সরকারকে দিতে হবে। এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয় হচ্ছে, যদি আমার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এনাফ ইমপ্রুভ না করে, সেখানেও কিন্তু আমি কনফিডেন্স ফিরে আনতে পারবো না। থার্ড ইস্যু হচ্ছে, আমাদেরকে দেখতে হবে যে আমরা বিদেশি বিনিয়োগও পাই কিনা, যেটা কিন্তু একটা অতিরিক্ত সাপোর্ট মেকানিজম হিসেবে কাজ করতে পারে। এই জিনিসগুলো না হলে কিন্তু আমরা যত কথাই বলি, আমাদের ইন্টেন্ট যতই ভালো হোক, আমরা কিন্তু সেটাকে আকর্ষণ করতে পারবো না। হ্যাঁ, এটার সঙ্গে দেখুন যোগ হয়েছে এমপ্লয়মেন্ট জেনারেশনের কথাও সরকার বলছে যে 1 কোটি এমপ্লয়মেন্ট তারা তৈরি করতে চায়। কিন্তু এইটার শুধু নীতি অভিপ্রায় হিসেবে থেকে যাচ্ছে, এটা একটা অ্যাকশন প্ল্যান দরকার, কোন সেক্টরগুলো থেকে এটা আসবে। হ্যাঁ,
সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা আমরা এখনো দেখি নাই। জি, আবার একটু জনাব সালাউদ্দিন স্যার আপনার কাছে আসতে চাই। একই জায়গায় আসছে, আসলে শুধু ঘোষণা করলে হবে না, বাস্তবায়নটা কীভাবে হবে সেই পরিকল্পনার ব্যাপারটি আসছে। একটু আপনার কাছে আসতে চাই পে স্কেল নিয়ে, যেই পে স্কেলটা আপনার সময় আপনি বলে এটার ঘোষণা দিয়েছিলেন। এবার প্রায় 35,000 কোটি টাকা পে স্কেলের জন্য সরকার বরাদ্দ রেখেছে। পে স্কেল নিয়ে কি বলবেন স্যার? এটি কি কোনো প্রভাব পড়বে, মূল্যস্ফীতিতে কোনো প্রভাব পড়বে, বা এটার প্রভাব কি হতে পারে? না না, খুব প্রভাব পড়বে না। আমি চিন্তা ভাবনা করে আমরা সেই সময় পে স্কেলটা দিয়েছি। আপনি দেখবেন প্রায় 10 বছর সেই 15 থেকে 25 পর্যন্ত কোনো পে স্কেল কোনো কিছু রিভাইজ করা না, অথচ সব দেশেই আপনার প্রত্যেক বছর রিভাইজ করা হয়। তো একটা জাস্টিফিকেশন ছিল, আর তখন একটা চাপ ছিল, এই অ্যানাউন্স বাড়াও, ঝুঁকি ভাতা দাও, নাস্তার টাকা বাড়াও। তখন আমরা অতিষ্ঠ হয়ে বললাম যে ঠিক আছে, পে স্কেল দিয়ে আমরা সবাই কম্প্রেন্সেশন করবো। এখন আমরা সাজেস্ট করে এসেছিলাম, যেটা আমরা দেখলাম ঠিকই, যে স্ট্যাগার্ড ওয়েতে করবো, একবারে পারবেন না। অতএব ইনফ্যাক্ট আমরা বলেছিলাম 3 বারে যেন এটা করা হয়। এটা চাপ আমার মনে হয় না মূল্যস্ফীতিতে পড়বে। কারণ আপনি দেখেন, মূল্যস্ফীতি শুধু যে 18 লক্ষ লোকের সরকারি চাকরি লোকের টাকা পয়সা বাড়বে, বেতন বাড়বে, তাতে মূল্যস্ফীতি বাড়বে তা না। মূল্যস্ফীতি অনেক কারণ আছে। সাপ্লাই চেইন ডিসরাপশন আছে, হোর্ডিং আছে, হোলসেলার এবং রিটেলের মধ্যে আঁতাত আছে, বিভিন্ন চাঁদাবাজি আছে। অতএব খালি বেতন বেড়ে গেলে আপনি দেখেন না, 10-12 বছরে 15 বছরে বেতন বাড়েনি সরকারের, তো ইনফ্লেশন হচ্ছে কেন? মানে আবার ইন্টারন্যাশনাল কারণ আছে, মানে অনেক জিনিস ইম্পোর্ট করে সেগুলো দাম বেড়ে যায়। অতএব এই ব্যাপারে আমার মনে হয় সরকার ঠিক পদক্ষেপ নিয়েছে, যেটাকে ইমপ্লিমেন্ট করবে। 1/3 যদি এখন করে, আর বাকি সময় যদি করে, এটা করা উচিত। সাথে অবশ্য চাপ পড়বে কিছুটা, একেবারেই যে চাপ পড়বে না, তবে সেখানে কিন্তু একটা প্রশ্ন স্যার আপনার কাছে। স্যার, আপনি মূল্যস্ফীতির কথা বলছিলেন, আপনারা মূল্যস্ফীতি এবং বিনিয়োগ, আপনারা মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য আপনারা এক ধরনের সংকোচনমূলক মুদ্রা নীতি ঘোষণা করেছেন। সেখানে আসলে এখন মূল্যস্ফীতিও কমানোর টার্গেট, বিনিয়োগও বাড়ানোর টার্গেট, অর্থনীতির গতিশীলতাও টার্গেট করছে। সব একসাথে সম্ভব কিনা? সম্ভব, কারণ আপনি দেখেন আমরা যখন দায়িত্ব নেই, মূল্যস্ফীতি ছিল 14%, সেটা কমিয়ে নিয়ে আমরা নিয়ে আসছি কিন্তু 8.7, 8.6, আবার এখন বেড়ে যাচ্ছে। যাই হোক, এবং আমরা টার্গেট ছিল জুনের মধ্যে 7.5 আনবো, এবং আমি আশা করি যে এই টার্গেটটা হয়েছে সেটা পৌঁছাবে। কিন্তু এটা শুধু টাইট মনিটারি পলিসি দিয়ে হবে না, আর এটা সাপ্লাই সাইডটা এসে করতে হবে। আর শুধু ইকোনমিক অ্যাকশন না, এখানে কিন্তু আমরা প্রায়ই আর্গুমেন্ট করতাম, এখানে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, সুবিধা হয় কি যে তারা মনিটর করতে হবে। পলিটিক্যাল গভর্নমেন্টের কতগুলো আছে, মেকানিজম আছে, লোকাল কাউন্সিল হবে, লোকাল তাদের ওয়ার্কার আছে, তারা বাজার মনিটর করবে। শুধু ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অথবা তাদের সে ডিপার্টমেন্ট দিয়ে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে কিন্তু আপনি বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন। আর বাজার নিয়ন্ত্রণ করা তো ঠিক না, বাজারকে মনিটর করা। অতএব আমার মনে হয় একটা রাজনৈতিক গভর্নমেন্টের সদিচ্ছা থাকলে এই মূল্যস্ফীতিটা আপনার বোধ সাপ্লাই সাইডটা, সরবরাহ সাইডটা, আমরা মনে করি যে সরকার যে ঘোষণা দিয়েছে বিশেষ করে মূল্যস্ফীতির ক্ষেত্রে সেটি বাস্তবায়ন করতে পারবেন, এবং একই সাথে আপনি বলছিলেন অর্থনৈতিক গতিশীলতা, দুটি একসাথে সম্ভব, সেটা নিশ্চয়ই সরকার করবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার, আমরা আপনার সাথে আলোচনা করবো একটা বিরতি নিয়ে, বরং ফিরি তারপর। জি, বিরতি নিয়ে ফিরছি। বাজেট 2026-27 সারাদিনের আয়োজন, একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত বাজেট 2026-27 চ্যানেল 1-এর আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ তাজান। আমাদের আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন গবেষণা সংস্থা র্যাবফিটের চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক, ডক্টর আব্দুর রাজ্জাক। স্যার, আবারও স্বাগত জানাচ্ছি। আমরা দেখলাম যে সরকার বিভিন্ন খাত ধরে ধরে নানা ধরনের ছাড় দিচ্ছেন এবং বলছেন যেন বিনিয়োগটা বাড়ে, ব্যবসা বাণিজ্য বাড়ে। আমরা দেখছিলাম যে সরকার চামড়া খাতের জন্য কেউ যদি সিইটিপি করে সেখানে কর রেয়াতের ব্যবস্থা করছেন। পোশাক খাতের জন্য বেশ কিছু ঘোষণা এসেছে। এই যে সরকারের যে লক্ষ্য, যে প্রাইভেট সেক্টরটিকে চাঙ্গা করার, সেটি কি আপনি কিভাবে দেখেন?
প্রথমে আমি বলবো দেখেন হয়তো আন্তরিকতার কোনো অভাব নেই এবং প্রাইভেট সেক্টরকে চাঙ্গা করার জন্য বেশ কয়েকটা জায়গায় এই বাজেটের মধ্যে রূপরেখা আছে এবং এই বাজেট হওয়ার আগেও কয়েকটা ঘোষণা এসেছে আর কি। যেমন মনে করেন একটু আগে বলেছি আমি যে উচ্চ করগুলাকে অনেকখানি কমানো হয়েছে কতগুলো জায়গায়। উচ্চ কর কমালে আশা করা যায় যে এটা আমাদের ইনফ্লেশনে একটু হয়তো এটাকে কমিয়ে আনতে সাহায্য করবে, তো সেটা একটা ডাইমেনশন আছে। আমি একটু আগে বলেছি ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে, বিজনেসগুলোকে যেন তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করা যায়। অনেক সময় বিভিন্ন জায়গা থেকে ছাড়পত্র নিতে হয়, এটাকে একটা সিঙ্গেল উইন্ডোর আন্ডারে নিয়ে আসা, যে বিভিন্ন জায়গায় দপ্তরে না দৌড়িয়ে প্রাইভেট সেক্টর যেন একটা জায়গা থেকে এই পারমিশনগুলো পেতে পারেন, সেটার ব্যবস্থা কিন্তু বাজেটের মধ্যে মেনশন করা হয়েছে এবং সেই অনুযায়ী সরকার কাজ করছে। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপারও আছে, সেটা হচ্ছে সরকার, আপনি জানেন যে 60,000 কোটি টাকার একটা স্টিমুলাস প্যাকেজ কিন্তু ঘোষণা করেছে এবং যেটা হচ্ছে বিভিন্ন সেক্টর, এখানে আপনার স্মল আর মিডিয়াম স্কেল এন্টারপ্রাইজেস থাকবে, হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে গ্রামীণ অর্থনীতির জন্য আলাদাভাবে অর্থ সংকলন করা হচ্ছে। তো এই টাকাটা, এই স্টিমুলাস প্যাকেজটার, এটা বাংলাদেশ ব্যাংক একটা বিগ চাঙ্ক তারা প্রোভাইড করবে এবং সেখানে সাবসিডাইজ রেটে, ইন্টারেস্ট রেটে, যদি বাজারের এখন যদি সুদের হার থাকে 14-15%, যারা এই প্যাকেজ থেকে লোন নেবেন তারা হয়তো এটা 5% বা এই রেঞ্জের মধ্যে ইন্টারেস্টে তারা নিতে পারবেন। তাহলে এটা হবে কি, এটা মনে করা হচ্ছে তাদেরকে ব্যবসাটা শুরু করতে বা ব্যবসাটাকে সম্প্রসারণ করতে হয়তো সাহায্য করবে। এবং এর মধ্যে আরও কিছু আছে, যেসব শিল্প কারখানা হয়তো রুগ্ন হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে তাদের জন্য সরকার রিকনসিডার করছে। কাজে সেই প্রয়াসটা কিন্তু আছে। কিন্তু আমি আবার একটু উদ্বিগ্ন এই কারণে যে পৃথিবীতে অনেক দেশে তো বিভিন্ন সময় স্টিমুলাস প্যাকেজ তারা চালিয়েছে। স্টিমুলাস প্যাকেজে যেটা হয় যে এইটার ইমপ্লিমেন্টেশনটা ভালো করে করাটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। এটা খালি যে বাংলাদেশের চ্যালেঞ্জ তা না, পৃথিবীর বিভিন্ন দেশে এটা দেখা গেছে যে অনেক প্রবলেম তৈরি করে আর কি। কাজেই একদিকে যেমন নীতি অভিপ্রায় আছে, অন্যদিকে এখন হচ্ছে আমরা এটাকে কীভাবে বাস্তবায়ন করবো এবং সেই বাস্তবায়ন করার আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা কতটুকু আছে, তো এটা একটা ব্যাপার। কিন্তু উল্টাভাবে আপনি দেখেন যে প্রাইভেট সেক্টরকে চাঙ্গা করতে হলে অন্য ফ্যাক্টরসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা আছে যে একটু আগে বলেছি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। আরও একটা ঘটনা ঘটেছে যে গত 4 বছর ধরে যেহেতু আমাদের মূল্যস্ফীতির হারটা অনেক বেশি, তাহলে মানুষের পারচেজিং পাওয়ারটা কিন্তু অনেক কমেছে, ক্রয় ক্ষমতা। মানুষের যদি ক্রয় ক্ষমতা কমে যায় তাহলে লোকজন যারা ইন্ডাস্ট্রি চালাচ্ছেন তারা দেখবেন তাদের পণ্যেরও কিন্তু হয়তো চাহিদা যথেষ্ট পরিমাণে কমে গিয়েছে। কাজে সেরকম একটা মার্কেটে আবার নতুন করে তারা ইনভেস্ট করবেন কি না সেটারও কিন্তু একটা ঝুঁকি থাকে। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, অনেক সময় যে পলিসিগুলো যখন খুব তাড়াতাড়ি মুভ করে, যে ধর একটা এক্সপেকটেশন তৈরি করে, যেমন একটা যে ধারণা থাকে যে ভবিষ্যতে ইন্টারেস্ট রেট কমতে পারে, এই ধারণা থাকলে তখন দেখা যায় যে প্রাইভেট সেক্টর আবার এখন ইনভেস্ট না করে তারা চিন্তা করতে পারে যে ঠিক আছে আরও কয়েকদিন ওয়েট করি, তখন হয়তো ইন্টারেস্ট রেট কমলে আমি ইনভেস্ট করতে পারবো। হ্যাঁ, সরকারকে কেয়ারফুল থাকতে হবে এমন কোনো কিছু না করা যেখানে একটা এক্সপেকটেশন তৈরি করবে। জি, অবশ্যই। অনেক ধন্যবাদ। আসলে আমাদের এই পর্যায়ে আপনাকে অনুষ্ঠানটা আপনাকে ইয়ে করতে হচ্ছে, আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, চলছে বাজেট 2026-27 সারাদিনের আয়োজন। আরও একটা বিরতি নিচ্ছি, এবার পরের বুলেটিনের পর আমরা ফিরছি।